সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমার কবিতা শুনতে আজকে জড়ো হয়েছেন, শুভেচ্ছা, সালাম ও নমস্কার। কবি সমিত বসুকে অমলিন শুভেচ্ছা জানাই একটি চমৎকার ভূমিকা দেবার জন্য আমার সম্পর্কে। আজকে আপনাদের সঙ্গে কবিতা পড়ব এবং আমার নিজের কবিতা লেখার কথাগুলো বলবো। আমি কবিতা লিখতে শুরু করেছি তাও তো 40 বছর হয়ে গেল, দীর্ঘ সময়। তবে আমি একেবারেই শৈশবে বা স্কুলের নিচু ক্লাসে কবিতা লিখিনি। কবিতা লিখতে শুরু করেছি একটু উঁচু ক্লাসে এসে, ক্লাস 9 এরকম সময়ে। আমি আসলে বড় হয়েছি বৃহত্তর ফরিদপুরের শরীয়তপুর জেলায়, আমার মামা বাড়িতে। যে পরিবেশটি ছিল অত্যন্ত সাহিত্য সমৃদ্ধ পরিবেশ। মামারা ওই অঞ্চলের অত্যন্ত সুপরিচিত এবং শিক্ষিত পরিবার। মামাবাড়ির সামনেই ছিল হাই স্কুল এবং হাই স্কুলের লাইব্রেরি ছিল আমাদের প্রথম বইয়ের উৎস। বাজারের লাইব্রেরিগুলোতে আমরা বই পেতাম। এমনকি আমার মামাবাড়িতেই আমার 3 জন মামাতো ভাইয়ের, তারা সিনিয়র আমার থেকে, তাদের নিজস্ব বইয়ের সংগ্রহ ছিল। তো আমরা 3 মামাতো ভাই পাল্লা করে বই পড়তাম। তখন কবিতা তেমন পড়িনি, তখন পড়তাম উপন্যাস। পশ্চিমবঙ্গের যারা খুব জনপ্রিয় উপন্যাস, নিহার রঞ্জন গুপ্ত, বিমল কর, তা এদের উপন্যাস। শরৎচন্দ্র পড়েছি প্রায় সমগ্রটাই। শুরু করেছিলাম দস্যু বনহুর, দস্যু বাহারাম এইসব দিয়ে। তখন কবিতার প্রতি তত প্রীতি জেগে ওঠেনি। কবিতার প্রতি আমার প্রেম গড়ে উঠল আমার যে 2 জন মামাতো ভাইয়ের সাথে আমি পাল্লা দিয়ে বই পড়তাম, তাদের একজনের প্রভাবে। তিনি এখন মনে পড়ে, বুঝতে পারি যে তিনি রবীন্দ্রনাথের ধরনে, রাবীন্দ্রিক ধরনে বা ধাঁচে কবিতা লিখতেন। আর তার মামাতো ভাইয়ের মামাতো ভাই, তিনি আমাদের এখানে থাকতেন না, থাকতেন একটু দূরে। তিনি লিখতেন বিদ্রোহী, নজরুলের মতো কবিতা। তো এই দুজনের কবিতা লেখা কিন্তু আমাকে খুব প্রভাবিত করেছে। এবং স্কুলের ওই জীবনে ক্লাস 9, ক্লাস 10 প্রচুর বই পড়েছি। আর তারও বই পড়তে শুরু করেছি তারও আগের থেকে, আসলে ক্লাস 7 থেকেই পড়তে শুরু করেছি। এবং বাংলা সাহিত্য আমাকে প্রচণ্ডভাবে টেনেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। আমার লেখার পিছনে ইন্সপাইরেশন আসলে আমার মামাতো ভাইয়েরাই, যারা কবিতা লিখত। সাকিব একটি প্রশ্ন করেছে। তো চলুন কবিতা পড়ি, কবিতা দিয়েই শুরু করি। আস্তে আস্তে কথা বলবো, কবিতাও পড়ব। খেলাচ্ছলে এসে যাই, খেলাচ্ছলে এসে যাই, খেলাচ্ছলে ডাক দেন পিতা। আমি তো যাবই চলে, তুই তবে ভাষা তোর ভেলা। জানি তুই আদিগন্ত ভরে দিবি গভীর তামাশা, সেভাবে কাটুক তোর অনিঃশেষ যৌবনের বেলা। আশা জাগানিয়া তীরে জলশ্রান্ত আমিও ভিড়েছি, মোদির মুখের পানে কুতূহলে চোখ তুলেছি। এখন সকল দিকে আশাহীন সমুদ্রের ছবি, আকাশে কেবলই হাসে হেলে পড়া দিনান্তের রবি। পিতার চিহ্নিত পথে পুত্রদের প্রাণপণ চলা, দীপ্ত রথে শূন্য হতে এসে মহাশূন্যে দোলা। নিতুই রেখেছি যাকে রহস্যের পরম পালকে, সেও তো মোড়ক খুলে চূড়ান্ত বিপাকে। খেলাচ্ছলে এসে পড়ে এত কাণ্ড হলো, এত যে গভীর প্রেম সেও তো ফুরল। এত যে সহনশীল ভূপ্রকৃতি মর্মে জাগালো, বাঁশি সুর নিধুনিয়া ধীরে ক্রমশ মেলালো। তো যদিও আমি 80-র দশকের কবি, কিন্তু আমি লিখতে শুরু, আমার প্রথম বই বেরোয়, সমিতা ঠিকই বলেছেন, 1991 সালে সহস্র কোকিলের গ্রীবা। আমি আসলে আইআইটিতে যাবার আগে মেডিকেল কলেজে পড়তাম। তো সে সময় তুমুল কবিতা লিখেছি। আমার মেধাবী বন্ধুদের অনেকেই কবিতা লিখত। আমরা দেয়াল পত্রিকা বের করতাম মেডিকেল কলেজের দেয়ালে।
আমি একটি পত্রিকা নিজে প্রকাশ করতাম। আর আইআইটি খড়গপুরে আমি যখন যাই তখন তো আমার তুমুল কবিতার প্লাবন চলছে। সেরকম কবিতার প্লাবন আমি এখন আর আমার মধ্যে দেখি না। আসলে আমি গদ্যের জগতে চলে আসার কারণে কবিতার ধারাটা একটু ক্ষীণকায় হয়েছে মনে করি। কারণ আমার মনে হয় যিনি কবিতা লেখেন তাকে সবসময় কবিতার ঘোরের মধ্যেই থাকতে হয়, যেটা আমি বহুকাল ছিলাম। কিন্তু গদ্য আবার একটা ভিন্ন জগতে নিয়ে যায়। দুটো ধারাতে একই সঙ্গে লেখা কঠিন। আমার পরবর্তী কবিতা, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি যে কবিতা লেখেন কোথা থেকে কবিতা আসে। এই কবিতায় হয়তো তার একটা উত্তর থাকতে পারে। কবিতার নাম কবিতা কোথা থেকে আসে। কবিতা কোথা থেকে আসে? নক্ষত্র জগতে যে উল্কাপাত ঘটে, সেসব জ্যোতিষ্ক কণা কিছু এসে তীব্র মগজে সেধ হয়। কবিতা সেই আলো থেকে ফোটে, নিহারিকা পূর্ণ দ্যুতিময়। ঈশ্বরীর দেহ দুটি নিয়ে কবিতার শরীর জেগেছে। বহুবাক নিয়ে সুদূরে ধাবন্ত যে নদী দিগন্তের ইঙ্গিত বাহী, প্রেরণামূলক ঢেউ কবিতায় রাখে বনাঞ্চলে যেভাবে সবুজ, মুদ্রিত পংক্তির ভাজে গুঞ্জরিত জলসুর না পাতার মর্মর, সুদূরবর্তী সব পাহাড়ের পীঠচ্ছবি কবিতা দেয়ালে। দুধহীন শিশুদের দীর্ঘ মলিন শাড়ি দীর্ঘতর হতে হতে কবিতায় যত হারলিকলিকে অপুষ্ট অক্ষরের আকারে গুটিসুটি শুয়ে থাকে, আহার চাইবারও শক্তি নেই। অধমুখী স্তবক ভারী কবিতা ওই শিশুদের অনাথ আশ্রম। একদিন অন্ধকারে নির্জন স্টিমার ঘাটে একা ফেলে গিয়েছিলে, সেসব বেদনা মনে করে কষ্ট পাই কবিতা ওই বেদনা সঞ্জাত। এটি তো চতুর্দশপদী কবিতা, যার ভিতরে আমি বলার চেষ্টা করেছি কবিতা কোথা থেকে আসে। আসলে কবি নিজেও ঠিক জানে না কোথা থেকে কবিতা আসে। বলা হয় যে প্রথম লাইনটি আসে স্বর্গ থেকে, পরে কবিতার অবয়ব দেন। তো আমার জীবনের কেন আমি কবিতার বিজ্ঞানের ছাত্র হয়েও কেন আমি কবিতায় লেগে আছি, এটা অনেকের প্রশ্ন। আমি পড়াই বাণিজ্যের বিষয়, পড়েছি বিজ্ঞান, লিখি সাহিত্য। অনেকে একটু অবাক হয়, এটা আমার জীবনে ঘটে গেছে এরকম। আমি একটু বহুমুখী, আমার লেখালেখির মধ্যে সেটা প্রকাশিত। আমি গদ্য লিখি, কবিতাও লিখি। এখন গদ্য লিখতে লিখতে অনেকে আমাকে আমি যে কবি ছিলাম সেটাও ভুলে যাচ্ছে। তো যাই হোক, যখন যেটা ভালো লাগে লিখি, এটা হলো ব্যাপার। তো কেন আমি কবিতা লেখা ছাড়তে পারিনি, অনেকগুলো ঘটনা আমার পেছনে রয়েছে। আমি যখন কলেজে পড়ি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, আমার সঙ্গে আমার একগুচ্ছ অসম্ভব মেধাবী বন্ধু ছিল, যারা বোর্ডে মেধা তালিকায় যাদের স্থান ছিল, বোর্ডের ফার্স্ট, দুটো বোর্ডের ফার্স্ট, এরকম থার্ড ফোর্থ, এরকম বিভিন্ন বোর্ডের আমি নিজেও স্ট্যান্ড করেছিলাম। তো সে সময়ে কবিতা লিখতাম বলে আমার এবং আমার বন্ধু আসফার হোসেন, ডক্টর আসফার হোসেন আমেরিকায় থাকেন, আমাদের দুজনের একটা পরিচিতি ছিল যে কামরুল এবং আসফার কবিতা লেখে। তো একদিন আমাদের বাংলা পড়তেন রাজ্জাক স্যার, অসম্ভব ভালো টিচার ছিলেন। স্যার জানতেন আমি কবিতা লিখি। তো একদিন বললেন যে কামরুল, সচিত্র সন্ধানীতে একটা কবিতা দেখলাম, তোমার নামে নাম, তোমার নাকি? আমার তো হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে, আমি জানি আমি পাঠিয়েছি। তখন ডাকে কবিতা পাঠানোর নিয়ম, 3টি কবিতা পাঠিয়েছিলাম। তো রেসিডেন্সিয়াল কলেজ অনেক কড়াকড়ি করে, সহজে বেরোতে দেয় না। তো একদিন ছুটির দিনে, রবিবার ছিল ছুটির দিন, হল প্রভোস্টের অনুমতি নিয়ে আমি গেলাম। কবি বেলাল চৌধুরী তখন কলকাতায় দীর্ঘ জীবন কাটিয়ে ফিরে এসেছেন বাংলাদেশে, এসে ওই সচিত্র সন্ধানী পত্রিকার দায়িত্ব নিয়েছেন। তো বেলাল ভাই আমাকে দেখে অবাক, বলে যে আরে তুমি তো বাচ্চা ছেলে, এরকম বললেন, আর তোমার কবিতা তো খুব ম্যাচিউর। উনি আরও বললেন যে একটু আগে এখানে আব্দুল মান্নান সৈয়দ ছিলেন, তিনিও তোমার কবিতাটার প্রশংসা করেছেন। এই যে কথাটা বললেন বেলাল ভাই, এটা যে কত বড় একটা ইন্সপাইরেশন ছিল। আসলে তাকেই আমি আমার কবিতার মেন্টর মনে করি, যিনি আমাকে আবিষ্কার করেছেন। বললেন যে তোমার এই কবিতা তো গেছেই, তোমার আরেকটি কবিতা আমি ঈদ সংখ্যায় ছাপবো। বুঝে দেখুন, একজন তরুণের যে কলেজে পড়ে, তার কবিতা সম্পর্কে একজন বড় কবি বলছেন এই কথা।
এবং সত্যি 2-3 সংখ্যা পরে ঈদ এসে গেল, ঈদ সংখ্যায় দেখি আমার একটি কবিতা ছাপা হয়েছে। এই একটি ঘটনা যেটা আমি কোনোদিন ভুলবো না, যেটা আমাকে আসলে অনুপ্রাণিত রেখেছে। আরও কিছু ঘটনা আছে যেগুলো আমি পরে বলছি। আমার পরের কবিতা হচ্ছে, আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমার কোনো কবিতায় বিজ্ঞান এসে, যেমন জেনেটিক সায়েন্স নিয়ে লেখা এই কবিতাটা, যে আমরা তো আসলে আমাদের প্রপিতামহের জিনকে বহন করি। হয়তো আদিমতম মানুষের জিনও আমাদের মধ্যে রয়েছে, যে কারণে আমাদের মধ্যে আদিম স্বভাবও কিন্তু মাঝে মাঝে প্রস্ফুটিত হয়। কবিতার নাম অবিচ্ছিন্ন শিরিবে। মুগ্ধ বাতায়নের পাশে এসে বসিয়াছি মুখোমুখি, আমি ঋণী আমি, আমরা দুজন। আমরা কারা এ প্রশ্ন নিতান্ত বক্ষা বরণ। কাচুলি সরিয়ে দেখো, ঋণী ঠিক মিনি বিনি অন্য কারো মতো। হুবহু গোলাপ কিভাবে যে এতখানি ফুটে এলো কাছে, আমি তো দেখিনি মাতৃবিবরে তার স্ফুরিত হয়ে ওঠা চোখহীন মুখহীন মুখ, চোখহীন ঠোঁটহীন মুখ। সেও তো হতে পারত ঝুমা রোমা অন্য কারো মতো। এত সব প্রশ্ন শেষে যখন শুধিয়েছি আমিই বাকে, এইমাত্র বসেছি ঋণীর পাশে। সে কি সতেজ কশেরুকা উজ্জ্বলিত প্রভাতের দারুণ উপমা। জানি প্রপিতামহের জীবাশ্ম ধরে আছি, এসে বসেছি ঋণীটির খুব কাছাকাছি। আর প্রাগৈতিহাসিক এক যুবকের পাশে বসে নির্ভয়ে হাসছে ঋণী বা ঋণীর মহা মাতামহী। তো আইআইটি খড়গপুর যখন গেলাম, যদিও আইআইটি খড়গপুর সর্বভারতীয় প্রতিষ্ঠান, কিন্তু সেখানে ভাষা হচ্ছে ইংরেজি, আর হিন্দিতেও আছে জাতীয় ভাষা, কিন্তু ওখানে বাঙালি শিক্ষকদের প্রাধান্য রয়েছে। যেহেতু বাঙালিরা আপনারা জানেন সারা ভারতেই শিক্ষা দীক্ষা এগিয়ে আছে। আমার প্রচুর শিক্ষক ছিলেন, তারা পশ্চিমবঙ্গের এবং অনেকেই পূর্ববঙ্গের থেকে গিয়েছেন, তাদের পূর্বপুরুষরা। কারো কারো শৈশব কেটেছে বাংলাদেশে। খুবই নস্টালজিক হতেন আমার শিক্ষকরা। দেবতুল্য এক একজন মানুষ, তাদের তুলনা হয় না। যে কারণে আমার প্রথম বইটি কিন্তু আমি উৎসর্গ করেছি আমার 4 জন আইআইটি খড়গপুরের শিক্ষককে, এবং বলেছি দেবতারা কখনো মর্তে হাঁটেন। সত্যি তারা দেবতুল্য মানুষ, অসম্ভব স্নেহ করতেন আমাকে। কবিতা শোনার জন্য বাড়িতে নেমন্তন্ন করতেন, যে তুমি এসো, তোমার কবিতা শুনবো। তো ওখানে বাঙালিদের প্রাধান্য ছিল। আমার কবিতা, যেহেতু জিমখানার পত্রিকাটা ইংরেজিতে বেরোতো, আমার কবিতা ছাপানোর কোনো সুযোগ ছিল না আইআইটি ক্যাম্পাসে। কিন্তু আমাদের যে শিক্ষক ছিলেন ইংরেজির, যিনি ডক্টর ডি সেন স্যার, আমার কবিতা বাংলা থেকে ইংরেজি করে অলংকার পত্রিকা ছাপতেন, আমাদের জিমখানার যে পত্রিকা অলংকার। এভাবে আমি বাঙালিদের বাড়ি যে কমিউনিটি রয়েছে, নন বেঙ্গলি স্পিকিং, তাদের মধ্যে পরিচিত হয়ে গেলাম। যে স্যারের ডক্টর ডি সেনের অনুবাদে কামরুল হাসানের কবিতা, এটা ক্যাম্পাসে মোটামুটি পরিচিত হয়ে গেল। তো ওখানে একটি সংগঠন ছিল, যারা বাঙালিদের সংগঠন, যারা কবিতা, গল্প, প্রবন্ধ 3টি ক্যাটাগরিতে লেখা চাইলো আইআইটির ছাত্রদের কাছ থেকে। তো কবিতাগুলোর ওরা নিয়ে গেল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছে, যিনি আমার একজন বড় ভাইয়ের দাদার পরিচিত ছিলেন। তো সুনীল গঙ্গোপাধ্যায় আমার কবিতাটিকে নির্বাচন করলেন, বলে যে এটি সেরা কবিতা এর মধ্যে। এবং আরও সুখের খবর হচ্ছে, উনি তাদেরকে বললেন, দাদাদেরকে বললেন যে এই ছেলেটিকে দেশ পত্রিকায় লেখা পাঠাতে বলো। তো আমাকে সে মহা উৎসাহে সেই খবর দিলেন। আমি তো প্রচণ্ড মানে কি বলবো, পুলকিত যাকে বলে। আমাদের আইআইটির নেতাজি অডিটোরিয়াম সিনেমা হলে আমাদের 3 জনের নাম, কবিতায়, গল্প এবং প্রবন্ধে 3 বিজয়ীর নাম আবার স্লাইড করে দেখানো হলো। তারপর আমি সাহস করিনি কবিতা পাঠাতে। প্রায় 3-4 মাস পরে আমি একসঙ্গে 8টি কবিতা পাঠালাম। তো তারপরে দেশ থেকে একটা চিঠি পেলাম যে আপনার একটি কবিতা মনোনীত হয়েছে, আগামী 3 মাসের যে কোনো একটি সংখ্যায় লেখাটি প্রকাশিত হবে। দেশ আবার খুব মেথডিক্যাল। যখন ছাপা হয়েছে তারা আবার কয়েকটি কাটিং আমাকে পাঠিয়েছে। তারপরে সেই সময়ে 75 রুপি দিয়েছে, 1983 কথা। তখনকার 75 রুপি মানে বুঝতে পারেন এখনকার কত শত টাকা। তো যাই হোক, আমি যখনই দেশ পত্রিকায় লেখা ছাপা হয়ে গেল,
আইআইটি ক্যাম্পাসে বাঙালিদের মধ্যে আমি খুব মানে কি বলা যায় পরিচিত হয়ে গেলাম। বলে যে বাংলাদেশের ছেলে আসছে, ও দেশ পত্রিকায় কবিতা লেখে। তখন দেশ পত্রিকায় কবিতা লেখা, ছাপা হওয়া মানে বিরাট একটা অর্জনের মতো, একটা সম্মানের, বিরাট সম্মানের ব্যাপার। তো যে কবিতাটি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে বেরিয়েছিল, সেই কবিতাটি আমার সহস্র কোকিলের গেবার প্রথম কবিতা, কে কথা বলবে। তার জন্য কজন যুবতীর বুকে কোমল ঢেউ হয়েছিল উদ্বেগ। ঘুমহীন রাতের রোমালে ঘন ঘন কান্না মুছেছেন স্নেহাদ্র জননী। তাকে অনেকেই বদ্ধভূমিতে ঝাঁঝরা করতে মেতেছিল খুব। পূর্ণিমায় স্নান করিয়ে সংসারের চৌকাঠে ফেরাতে ছিল কেউ কেউ। অনেকে অচল শিকির মতো তাকে রদজলে ছুটতে চেয়েছিল। মূল্যবান সংগ্রহ ভেবে কারো কারো নিজস্বে রেখে দেবার ইচ্ছে ছিল। পাখি ও পুষ্প ভিন্ন, আর কারো সাথে গড়ে ওঠেনি তার অমলিন সখ্য। নদী ও নীলিমা ভিন্ন, আর কেউ শোনেনি তার গহন প্রলাপ। তার শোকগুলো তুলে রাখবার জন্য পাতারাই এগিয়েছে বুক। মেঘেরা খুলেছে অলৌকিক কোমল দেরাজ। বৃক্ষের কানে কানে শ্রুতিবদ্ধ রেখেছে তার সমস্ত কবিতা। বনের সবুজ টেপ বেজে উঠলেই কথা বলবেন কামরুল হাসান। এই শেষ লাইনটি আমার অনেক বন্ধু, আমি অবাক হয়ে যে তারা এখন আমেরিকায় থাকেন, তাদের অনেক বয়স হয়েছে, আমাকে বলে যে বনের সবুজ টেপ বেজে উঠলেই কথা বলবে কামরুল হাসান। এই লাইনটা তাদের মনে আছে। তো সেই অর্থে আমি মনে করি যে আমার সাফল্য আসলে আমার পাঠকদের প্রাণের ভিতর। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আরও দুটি কবিতা আমার আরও 2 বছর ছাপা হয়েছিল। এরপর আমি চলে আসি বাংলাদেশে। আমার একটি ব্যর্থতা হলো, এটা নিজস্ব ব্যর্থতাই বলবো, দেশের সঙ্গে আমার সম্পর্কটা আমি ধরে রাখতে পারিনি। এর একটা পদ্ধতিগত সমস্যা ছিল যে দেশ তো পেমেন্ট করে, বাংলাদেশে পেমেন্ট কীভাবে পাঠাবে। যদি আমি ভারতের কোনো একটা অ্যাকাউন্ট খুলে আসতে পারতাম, সেখানে টাকাটা জমা হতো, এই বুদ্ধিটা আমি করতে পারিনি, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি এখান থেকে লেখা পাঠাতাম, দেশে দায়বদ্ধতা আছে টাকা পাঠাতে না পারলে তার লেখাটা ছাপতে পারবে না। যেটা আমাদের এখানে এখনও গড়ে ওঠেনি। এত বছর পরেও একটা কবিকে টাকা দেবার, সম্মানে দেবার কথা তাগিদ অনেক অনুভবই করেন না। তৃতীয় কবিতা ছিল এটা, কখনোই নিঃসঙ্গ নই। একা থাকি বলে খুব নিঃসঙ্গ মনে হয়। যে রাস্তায় লুকুই চটটি ঠিক পিছু নেয়। পার্কের ফাঁকা বেঞ্চটিতে কে একজন পাশে এসে বসে। গাঢ় চোখ জলের কাছে পিতঘাস মারিয়ে একজন সমান্তরাল হেঁটে আসে। ক্ষমাহীন ঘৃণা পুষে সেই শত্রু কাছেই আড়ালে আমার অসতর্কতার সুযোগ খোঁজে। সাহসী উদ্ধার নিয়ে একজন সুহৃদ দাঁড়ায়। যে কাউন্টারে কোনোই গুজি, তার বিপরীতে আমার সংকেতের অপেক্ষায় থাকে। সংকেত পেলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ব আমি। তো এই যে দ্বৈরথ আমাদের মধ্যে, যে মিস্টার জেকিল অ্যান্ড মিস্টার হাইড, ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড রয়েছেন, ডক্টর হাইড অ্যান্ড মিস্টার জেকিল রয়েছেন, সেই ব্যাপারটা যে আমাদের মধ্যে যে দ্বৈত সত্তা রয়েছে। আরেকটি বিষয়, আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আমাকে অনুপ্রাণিত করেছিল আইআইটি খড়গপুরের জীবন, সেটা হচ্ছে পণ্ডিত শিবনারায়ণ রায়। তিনি বহু বছর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে ভারত তত্ত্ব বিভাগের প্রধান ছিলেন, অসম্ভব পণ্ডিত মানুষ। তিনি ফিরে এসে কলকাতায় জিজ্ঞাসা নামের একটি ত্রৈমাসিক পত্রিকা বের করতেন, যেটা আসলে মূলত দর্শনের পত্রিকা, প্রবন্ধের পত্রিকা, কবিতার পত্রিকা নয়। তো তিনি একবার এসেছিলেন আমাদের ক্যাম্পাসে, বিদ্যাসাগর হল আছে, বিদ্যাসাগর স্মারক বক্তৃতার প্রধান বক্তা হিসাবে এসেছিলেন। তো বিকেলে আমাদের একজন বাংলার কবি অধ্যাপক উদয় চট্টোপাধ্যায়, যিনি আমার ওই 4 জন শ্রদ্ধেয় শিক্ষকের একজন, স্যার এখনও কবিতা লেখেন এই বয়সেও, এবং আমার জীবনের বড় পুরস্কার, স্যার তার শ্রেষ্ঠ কবিতা বইটি আমাকে উৎসর্গ করেছেন। এর চেয়ে বড় পুরস্কার কি হতে পারে।
আমি কিন্তু পুরস্কার পাইনি, যেহেতু আমি লবি করিনি, আমি কোনো দলে নাম লেখাইনি, আমাকে লোকেরা উপেক্ষা করে গেছে, আমি কারো পেছনে ঘুরিনি পত্রিকার পুরস্কার পাবার জন্য। কিন্তু এই যে আমার স্যার, তার বয়স এখন ৮০ ছুঁই ছুঁই, স্যার তার শ্রেষ্ঠ কবিতার বইটি উৎসর্গ করলেন কাকে? বাংলাদেশের এক কবিকে, তার ছাত্রকে। এর চেয়ে বড় পুরস্কার কী হতে পারে? তো স্যারের বাসায় পণ্ডিত শিবনারায়ণ রায়কে স্যার নিমন্ত্রণ করলেন, আমরাও গেলাম সেখানে, কবিরা, স্থানীয় কবিরা। তো উনি বলছিলেন যে জিজ্ঞাসা তো কবিতার পত্রিকা নয়, কিন্তু কবিরা কেন যে তাদের কবিতা আমার কাছে পাঠায় আমি ঠিক জানি না। শিবনারায়ণ নিজেও কবিতা লিখতেন এক সময়, হয়তো সেটা একটা কারণ হতে পারে যে ওনার কবিতার ভিতরে ভালোবাসা আছে। তো উনি বললেন যে ৩০০-৪০০ কবিতা সে জমা হয়, আমি তো ৩টা-৪টা ভালো কবিতা তুলতে পারি না। মানে ওনার পণ্ডিত মানুষ তো, অনেক উন্নাসিক ছিলেন, কিন্তু আমার তো ৩টা-৪টা কবিতা আমি তুলতে পারি না। কিন্তু এত কবিতাকে আমি নাও করতে পারি না, আমি ছাপি। ততদিনের জিজ্ঞাসায় আমার 2টি কবিতা ছাপা হয়ে গেছে। এই যে ব্যাপারটা যে উনি আমাকে চেনেন না, ডাকে পাঠিয়েছি, ছেপেছেন, আর যার এত বাছাইয়ের উঁচু নাক, তিনি আমার কবিতা তার হাত দিয়ে বেরিয়ে গেছে। আমার মনে আছে আমি যখন কবি আল মাহমুদের সঙ্গে দেখা করতে যাই, তিনি বলেন, কোন কামরুল হাসান? জিজ্ঞাসায় যিনি লেখেন তিনি। শামসুর রহমান অবাক হয়েছেন যে আপনি জিজ্ঞাসা লিখেন। এগুলি পুরস্কার। আমি মনে করি যে কবি শামসুর রহমান আমার বইয়ের উপর লিখেছেন, সহস্র কবি, আমি তাকে বলিনি, রিকোয়েস্ট করিনি, স্বতঃপ্রণোদিত হয়ে লিখেছেন আমার বইয়ের উপরে। কবি আল মাহমুদ বিস্ময় প্রকাশ করেছেন যে আপনি কামরুল হাসান। তো এটাকেই আমি পুরস্কার মনে করি। আরেকটি কবিতা পড়ি। কবিতার নাম হচ্ছে পৃথিবীর প্রতিচ্ছবি আমার গ্রামে। এই নামের আমার একটি কাব্য আছে। আমার গ্রামে আমি এই পৃথিবীর প্রতিচ্ছবি দেখি। এ গ্রামের বায়ু পৃথিবীর বাতাস থেকে বিভক্ত নয়, তার জলের হাত ধরে আছে পৃথিবীর অন্য সব জল। এর নারীর কাঠামো পৃথিবীর নারীদের কাঠামোর অবিকল। বৃক্ষ পৃথিবীর অপরাপর বৃক্ষের মতোই সবুজ সুশীতল। তার আকাশে যে মেঘ ভাসে সেও তো পৃথিবীর মেঘদের মতো। এখানে ডালে ডালে বসে আছে যে হরিদ বরণ পাখি, তারা কি অন্য কোনো পৃথিবীর পাখি? তারা মাতা বসুন্ধরার পাললিক বৈভবের ভরা দেহ রাখি। আমার গ্রামে আমি এই পৃথিবীর মুখচ্ছবি দেখি। এ গ্রামের মাটি পৃথিবীর মৃত্তিকার ছাপচিত্র, এক দেহলীন। তার আকাশের ডানা ধরে আছে পৃথিবীর অন্যান্য আকাশ। এর নদীর স্রোত পৃথিবীর নদীদের স্রোতের অবিকল। ফুল পৃথিবীর অপরাপর ফুলের মতোই বর্ণময় হাসি হাসি। তার সমুদ্রে যে মাছ ভাসে সেও তো পৃথিবীর মাছদের মতো। এখানে কুঞ্জে কুঞ্জে বসে আছে যে শ্যামল বরণ নারী, তারা কি অন্য কোনো পৃথিবীর অন্য কোনো গ্রহের পরী? তারা মাতা বসুন্ধরার পাললিক, তারা মাতা ধরণীর সর্বাঙ্গ উদ্ভাসিত অধিবাস্তব জড়ি। আমার গ্রামে আমি এই পৃথিবীর শীতনিদ্রা দেখি। সমিতা যে বললেন যে আমি আসলে যতবারই কোনো সাহিত্য উৎসবে বাংলাদেশের বাইরে গিয়েছি সেটা হচ্ছে ভারত। দিল্লির সার্ক সাহিত্য উৎসবে আমি বেশ কয়েকবার গিয়েছি। এটা আমার জন্য একটা বিরল সুযোগ এবং সৌভাগ্য, এই উপমহাদেশ এবং সার্ক অঞ্চলের কবিদের সঙ্গে মিলিত হবার, দেখা করার, ভাব বিনিময়ের অসম্ভব। আমি কৃতজ্ঞ শ্রীমতী অজিত কৌরের কাছে, যিনি হচ্ছেন দক্ষিণ এশীয় সাহিত্য উৎসবের প্রাণ ভোমরা বলা যায়। তিনি আসলে এই উৎসবটি শুরু করেন। আমরা সর্বশেষ উৎসবে গিয়েছিলাম করোনার আগে, এবং এখন যিনি বাংলা একাডেমির মহাপরিচালক হলেন কবি মোহাম্মদ নুরুল হুদা ভাই এবং আমি একই রুমে ছিলাম, মানে আমরা ছিলাম রুমমেট সর্বশেষ সার্ক উৎসবে।
আর ওই যে বাকখালি উৎসবে গেলাম, সেই দিনটির কথা ভুলবো না, যেদিন সমুদ্র পাড়ে মঞ্চ টাঙানো হলো, কি অসাধারণ নৈসর্গিক পরিবেশে কবিতা পড়া হচ্ছে, সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, বাতাস বইছে প্রবল, সেখানে উৎসব হচ্ছে, সন্ধ্যার আলো, সূর্য ডুবে গেল, কি অসাধারণ। আমি এরকম পরিবেশে কখনই কবিতা পড়িনি, সমুদ্রের পাড়ে এরকম। কিন্তু হঠাৎ করে ঝড় শুরু হলো, খুবই ইন্টারেস্টিং, বালু ঝড় প্রথমে, তারপর সব কিছু উড়িয়ে নেওয়া শুরু করলো। আমরা তো দৌড়ে পালালাম। অরবিন্দদা আপনার মনে আছে, সমিতদা আপনার মনে আছে যে কি অসাধারণ সেই স্মৃতি। তো আমি তারপরে কবি শ্যামলকান্তি দাশের আমন্ত্রণে গিয়েছি হলদিয়া সাহিত্য উৎসবে, সেটা আমার সর্বশেষ সাহিত্য উৎসবে যোগ দেওয়া ছিল। সেখানেও পশ্চিমবঙ্গের, আমাদের তো একই ভাষা, আমাদের একই সাহিত্যিক ঐতিহ্য, আমরা তো আসলে একই, সীমান্ত আমাদেরকে বিভক্ত করে রেখেছে, কিন্তু বাংলা ভাষা তো আমাদের প্রাণের ভাষা। তারা লিখছেন, আমরা লিখছি, এবং আমাদের একই ঐতিহ্য। একটি বিড়াল শিশু, এটাও জেনেটিক্সের একটা প্রভাব রয়েছে। একটি বিড়াল শিশু অতীতের অজস্র বিড়ালের মুখ ধরে আছে। সেসব বিড়াল পিতামাতাদের হাড়, প্রপিতা মাতার কার্বন যৌগের সাথে মিশে এক অলৌকিক ছাপযন্ত্রে মুদ্রিত হতে থাকে। ছানাটি কি এক ঐশ্বরিক ছাঁচে ফেলে, সেও তো বেড়াল, এক হুবহু চোখমুখ, গুম্ফময়, অবিকল প্রাগৈতিহাসিক। আর সে সহস্র লাফিয়ে ওঠে, বাতাসের পোকাটি ধরে, আর ধেয়ে যায় ফুল তোলা প্রজাপতিটির পিছু। অন্য সব বেড়ালের মতো আদরে মাদুরে শোয় খুব প্রিয় গাছে মাছের কাঁটাটি। পিতৃপুরুষ মরে গেছে কবে, ভূত তেঁতুলের গাছে রেখে গেছে তাদের প্রতিভু। অদৃশ্য ফটোকপিয়ারে অজস্র বিড়াল শিশুর মুখ মুদ্রিত হতে থাকে। আজও তাকে তেমনি অলস দেখি, গুটিসুটি মেরে বসে থাকে এক কোণে। সহসা তীর গতি লাফ দিয়ে ওঠে রৌদ্রে তালিমারা তেলাপোকা দেখে। দেখি সে বাস্তবিক বাতাসের পনির কেটে চলে, চড়ুইকে তাড়ায়। আলসে থেকে তড়িতে লাফিয়ে নামে নাদিয়া কমিনেচি, আশ্চর্য জিমনাস্ট। আজও দুধ পেলে মুগ্ধ মিউস্বরে জানাই কৃতজ্ঞতা মাছের স্বপ্ন চোখে, যেভাবে তার পিতৃপুরুষেরা হেঁটে গেছে মৎস্য গন্ধময় ছায়ারা চাতালে। পৃথিবীর পথে দুধের বাটির পাশে পরিতৃপ্ত, আর ঘুম কোমল শয্যায়। আমার খুব প্রিয় কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়, খুব প্রিয় কবি হচ্ছেন আবুল হাসান। তো শক্তি চট্টোপাধ্যায়ের জীবন তো আপনারা জানেন যে কিংবদন্তি তুল্য এক জীবন তিনি যাপন করেছেন। আমার খুব দুর্ভাগ্য, আমার বোকামি, যে আমি তার জীবদ্দশা তার সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম দেশ পত্রিকার অফিসে, দেখা হয়নি। আসলে আমি একটা অমলিন সুযোগ হারিয়েছি। সে সময়কার প্রথিতযশ কবি সাহিত্যিকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে যে সুযোগ আমার জীবনে এসেছিল কলকাতায়, খড়গপুর তো কলকাতা থেকে বেশি দূরে নয়, 2.5 ঘন্টার ট্রেন জার্নি, আমি আসতে পারতাম। তখন একটি সমস্যা ছিল, আমার অর্থের টানের ছিল, কলকাতায় এসে থাকার মতো অর্থ আমার ছিল না। কিন্তু কলকাতার বন্ধুদের সঙ্গে আমি মিল করে থাকতে পারতাম, 2বার থেকেছিও। কলকাতা বইমেলায় এসেছি, আমার কলকাতার বন্ধুরা খুবই উদার, আমাকে ভালোবাসতো তারা। তা আমি সেটা ওইভাবে অ্যারেঞ্জ করে আসতে পারতাম, কলকাতায় এসে থাকতে পারতাম, এবং থেকে এই বিখ্যাত কবিদের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারতাম। সেই সুযোগটা আমি হারিয়েছি। তার মধ্যে একজন যে শক্তি চট্টোপাধ্যায়, তো তা আপনারা জানেন যে তারা চাইবাসা বলে বিহারের একটি জায়গায় মাঝে মাঝেই যেত, আদিবাসীদের জায়গা। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমীরণ চট্টোপাধ্যায়, এরা সবাই মিলে যেতেন। উৎপল কুমার বসুও বোধহয় যেতেন। চাইবাসা শক্তি চট্টোপাধ্যায়ের উৎসর্গিত কবিতা। চাই গন্ধ ধেনুমদ দিশি নারী, অপ্রাকৃত গন্ধমের দিকে ছুটে ছুটে নিজের বাড়িকে জানিয়ে গুড বাই। চাই দীপ্ত দায়হীন সঙ্গমের প্রকৃত লোভের কাছে উদুম রমণী আর পরস্ত্রীকে আপনার ভেবে। কালশক্তি পাহাড়েরা খুলে রাখে শীতের পোশাক, মস্ত পাখা হাতে বাতাস নিয়েছে ঢোল, ধাউস বাউস।
সাঁওতালি নিশিমুখ আর তেল চকচকে উরুর মান্দাস এদের প্রভূত রীতি গৃহিণীরা কবে যে শেখে। প্রতি প্রাতে মাজা দাঁতে তাই নটে অফিস অফিস, পুঁজির বাড়াতে তেজ দিনভর আয়ুক্ষয়। এদের দেখি অবিরত ঝর্ণা পড়ে মুখে, কুলকুলি করে নেয় দুই একটা শাল বৃক্ষ তুলে, দাঁত মেজে উত্তাল স্তনে ভারী কুলোধ্বনিময় প্রীত। রীতির বাইরে এসে খুব ভদ্র ঘরকে বলেছি এক ঘরে, একটাই মানব জীবন, ছকবাঁধা দাঁত মাজা পরাস্তটাই নটে। তাই বুঝি চাইবাসা কেন ডাকে ঘর ছাড়া আকুল বাউল, কেন ডাকে কবিদের ধেনু নারী দিশি মদ নিশি চাঁদ। মহুয়া সাদ খোলা বুক পাহাড় অরণ্য, নাকি অরণ্য পাহাড়। এক আশ্চর্য ইচ্ছার দিকে যেতে চলে যেতে গৃহস্থেরা ভিতরে প্রস্তুত। এই কবিতার মধ্য দিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের যে বাউন্ডুলের জীবন ছিল, আমাদের কবিদের মধ্যে যে বাউন্ডুলের স্বভাব রয়েছে, তাকে ধরার একটা চেষ্টা। একটি টানা গদ্যে লেখা কবিতা পড়ি। আমরা সবাই স্কুল জীবনে গরু রচনা লিখেছি। গরু একটি চতুষ্পদ প্রাণী, মহা উপকারী। গরু রচনার দিনগুলি, এইসব মহাত্মন চতুষ্পদ জন্তুরা আমাদের কি কি উপকারে লাগে তার বর্ণনা ও বয়ান দিতে দিতে বিদ্যালয়ের দিনগুলো পার করেছি। যখন নচ্ছার মানুষেরা কোনো কাজেই লাগে না, তখন গরুর কিছুই ফেলনা নয়, কেবল গরু রচনায় ছাত্রদের গোল্লা পাইয়ে দেয়া ছাড়া। যখন মাস্টারমশাই লাঠি হাতে তেড়ে আসেন গরুবৎ ছাত্রপালে, তখন মুহূর্তে ক্লাস ঘর, ঘাসময় মাঠ ফাঁকা হয়ে যায়। দুঃস্বপ্নের ভেতরেও ওই অতি উপকারী দৈত্যগণ শিং উঁচিয়ে ধেয়ে আসে শিশুতোষ রচনার প্রায় নির্ভুল বানানের প্রতি অতি পক্ষপাত দুষ্ট মাস্টারের আদলে। তখন হাম্বারব দিতে দিতে আমরা ছড়িয়ে পড়ি ভুল প্রেম আর কেরানি জীবনে। আমরা যারা নদী তীরে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যেতাম আর জার্নি বাই বোটের উদ্দেশ্যে গরুর খুরের মতো বিভাজিত বাংলার জনগোষ্ঠীর তীরে তীরে কত গরু জনপদ, কত গুরুপদে লঘুবাচ্য, কত গরু সংকীর্তন। ছেঁড়া জুতো, ভাঙা বোতাম, পচা কাবাব জোড়া দিয়ে দিয়ে আমরা ফের গরু নির্মাণ করি দেবতার মতো। বিদ্যালয় মহাবিদ্যালয় থেকে তারা সব হাম্বারব দিতে দিতে ধেয়ে আসে বিবাহ মণ্ডপে, হতে চায় আরও গৃহপালিত। আমাদের প্রতিপলে বেড়ে ওঠার পেছনে গরুদের স্তন্যধারার ওই আশ্চর্য তরলের কি রূপময় অবদান, তা প্রায় না বুঝেই আমরা বড় হয়ে উঠেছি। স্বপ্নে আমাদের দুগ্ধপ্রিয় মুখের ভিতর বয়স্কা রমণীগণ কি বিকল্প ভরে দিতে থাকেন, তা না ভেবেই আমরা ছুটেছি সবুজ ঘাসে পড়া নদী তীরে পৃথিবীর নারীদের অশেষ রহস্যময় খোয়ারের গরু হতে। বেত উঁচিয়ে ধেয়ে আসা রাখালের ভূমিকায় দেখি মাস্টারকে। স্কুল ভর্তি গরু ও গুরুমশাই ও তদীয় গিন্নি ও ঘোটফুল ও পদযাত্রা ও গতায়ু, পৃথিবী চক্রাকার। আমার আরেকজন খুব প্রিয় কবি হচ্ছেন বিনয় মজুমদার। এটাও দুর্ভাগ্য যে আমি তার সঙ্গে, তিনি কলকাতা থাকতেন না, অবশ্য কলকাতার বাইরে থাকতেন, কিন্তু দেখা করা অসম্ভব ছিল না, কারণ তার বাড়ি ছিল কলকাতা বনগাঁ রেললাইনের ধারে। ওখানে একবার নামলেই হতো। তার খুব বিখ্যাত বই হচ্ছে প্রথম বই ফিরে এসো চাকা। তো আমার এই কবিতার নামও তাই, ফিরে এসো চাকা। সম্প্রতি আমি বিনয় নিয়ে একটা সিরিজ লিখেছি, যার মধ্যে এই কবিতাকে আবার অন্তর্ভুক্ত করেছি। মানে বিনয় মজুমদারকে নিয়ে একটা সিরিজ কবিতা, তার ভিতরে এই কবিতাটিকে আমি দিয়েছি। আমরা সকলে মিলে বিনয়ের কাছে গিয়ে একান্তে বুঝেছি, ভালোবাসা কতখানি দুরাগত অপার্থিব হতে পারে। নক্ষত্রের মতো সুদূরের বিন্দু হয়েও হতে পারে আলোর দিশারি। আমরা যে এত গাত্রে গাত্রে ঢলে পড়ি, এওহার দিকে যাই, সেসব কি তবে প্রেম নয়, শুধু কামনার রতি অভিলাষ?
গভীর শীতের রাতে হিমপুকুরে গলা ডোবানো যে মানুষ চাঁদ থেকে সামান্য উষ্ণতা যাচে, বিনয় কি সে পাগল নয়? একবারই দেখেছিল তার ঈশ্বরীকে দয়মন্তী অগ্নির রূপে, জীবনে কাউকে চায়নি দেখতে আর ডাকেও নি ধূপে। ভালোবেসে কোনো কিছু না পেলেও চলে, এ সত্য বিনয় জেনেছে। আমরা যে সকলেই পেতে চাই মুঠোবন্দি, গায়ে ঢলে পড়ি, চুম্বনে চুম্বনে মাতালে দিন, মৈথুন শব্দে ভরে ফেলি রাত। ভালোবাসা তেমন কিছু নয়, সে দুরূপ্রভ নক্ষত্রের আলো নিশ্চয়। চামেলির রূপে একবার মুগ্ধ হলে অন্য ফুল লাগে না প্রাণে, তখন বকুল জুই টগরের রূপ রং অভিক্ষেপ ব্যর্থ মনে হয়। সকল ফুলের মাঝে চামেলি ভালো, অন্য সব ইন্দ্রিয় জড়ানো। ভালোবাসা নক্ষত্র বিন্দুর মতো তাপহীন সুদূরের আলো হতে পারে। এসব প্রকৃত সত্য বিনয়ের মতো আর কেউ তেমন বোঝেনি। আমরা যে কেবলই জড়িয়ে ধরি, শব্দে শব্দে করে দেই পার। বিনয় তখন অপার আকাশে নৈশব্দের অতি বড় দ্বার। আমরা যে কখনো অসুস্থ হলে সুস্থতার দিকে ফিরে যাই, আরোগ্য লাভের প্রার্থনা জুড়ি, কান্নার গান তুলে দেই। বিনয় তেমন নয়, একান্ত ঈশ্বরীর কাছে সুস্থতার পরিবর্তে কেবলই চেয়েছে সেই কখনো সারে না এমন অসুখ। তো প্রথম দিকে আমি কবিতাই লিখতাম। সমিতা ঠিকই বলেছেন যে তখন কিছু ছোট গল্প লিখি, যেগুলো আমার একটি বইতে মলাটবদ্ধ রয়েছে, 2005-এ প্রকাশিত হয় বইটি। আমার আরেকটি গল্পের বই করার মতো গল্প আমি লিখেছি, এবং আরও কিছু অন্তত 10টি গল্প আছে আমার অসমাপ্ত, তা দিয়ে তৃতীয় বইটি হতে পারে। এখন যেমন আমি যখন ভ্রমণ সাহিত্য লিখি, অনেকে আমাকে বলে আপনি ফিকশন লেখেন না কেন। উপন্যাস লিখিনি, একটা উপন্যাস ড্রাফট আছে আমার, এছাড়া প্রকাশ করিনি। কিন্তু ছোট গল্প লিখেছি, কিন্তু আমি কম হলেও লিখেছি, প্রচুর কবিতাই লিখেছি। তা আমি যখন 2015 সালে যখন তৃতীয়বারের মতো ব্রিটেনে গেলাম, বিলেতে গেলাম, তখন আমার ওই ডাক্তার বন্ধুদের, 1 ডজন ডাক্তার বন্ধু যারা ঢাকা মেডিকেল কলেজের খুব ব্রাইট ছাত্র, তারা বিলেতে সেটেলড ডক্টরস, তাদের একজন আমাকে বলল যে কামরুল তুমি তো লেখো, তো ভ্রমণ কাহিনী কেন লেখো না? তো তার এই আমার মাথায় কিন্তু আইডিয়াটা আসেনি। চিন্তা করে দেখেন, আমি লিখছি, আমি কিন্তু ডায়েরি লিখি, আমার ডায়েরি লেখার প্রচুর অভ্যাস আছে। এই লেখাটা আমার একদিনে আসেনি, আমি প্রচুর ডায়েরি লিখেছি। আমার ডায়েরির মধ্যে অসংখ্য সাহিত্য, সেই অর্থে যদি বলেন, আছে, আমার জীবন কাহিনীও আছে তার মধ্যে। তার থেকে বেরিয়ে আসবে অনেক লেখা, আমার জীবন কাহিনী। তো লিখতে শুরু করলাম, এবং আমার ওই ডাক্তার বন্ধুদের একটা ফোরাম আছে, ডিএমসি K37, ওরা হচ্ছে K37 ব্যাচের ডাক্তার সবাই, ওখানে পোস্ট করতে শুরু করলাম। ওই সময় লিখতাম, সময় ছিল, 3 মাস ছিলাম এডিনবরাতে, আর আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতাম প্রত্যেক উইকেন্ডে, ইংল্যান্ডে ওরা থাকতো। তারপর আমি স্কটল্যান্ডে তো ছিলামই, ওয়েলসে আমার বন্ধুরা ছিল, সেখানে গিয়েছি। তা আমার বন্ধুরা এরা খুবই মেধাবী, এরা কিন্তু বোর্ডের সব টপ স্টুডেন্ট ওই সময়কার, আমাদের সময়কার। বলতো যে তোমার লেখা খুব ভালো হচ্ছে, তুমি লিখে যাও। এইভাবে লেখা হলো বিলেতের দিনলিপি। তো এখন তো গদ্যের মধ্যেই ডুবে আছি আমি। আরেকটি কবিতায় অঙ্কের ব্যবহার করেছি, মহাপ্রলয়ের আগে। বৃষ্টি থেকে এইমাত্র তোমাকে বাঁচালাম, কিন্তু মহাজাগতিক বিস্ফোরণ থেকে তোমার দৌহিত্রী টু দি পাওয়ার n কে বাঁচাবে কে? তোমার জন্য গাথা এই গান তুলে রাখলাম পাতায়, বনমর্মরের অবিনাশী অক্ষরে মুদ্রিত করে, যা প্রাণ সঞ্চালনের এনের ধারা পর্যন্ত ধ্বনিত হবে। কিন্তু মহাপ্রলয়ের দিনে সবই তো যাবে ভেসে, ঠাকুরের গান, দাসের কবিতা, সবই তো যাবে ধ্বংসযজ্ঞের পেটে। আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে জীবনানন্দ দাশ, বলার অপেক্ষা রাখে না। ঠাকুরের গান, দাসের কবিতা, সবই তো যাবে ধ্বংসযজ্ঞের পেটে। তাই বলে আমি কি এখন বাড়িয়ে ধরব না ছাতা, আর বাঁধব না গান? এই তো মূর্ত ছবি, ওই তো বিমূর্ত ভগবান।
আপনারা জানেন যে এই যে কম্পিউটার যে আমাদের এত কিছু করে দেয়, এত স্মার্ট একটা যন্ত্র, আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বলি ইংরেজি বা বাংলায়, কিন্তু কম্পিউটার তার হাই লেভেল বোঝে না, তার হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, 0-1, 0 মানে অফ, 1 মানে অন, এই হচ্ছে অন অফ করে এটা চলে, তার মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ। এই 0-1-এর কাহিনী, শূন্যের ভিতর এক ভরে ভরে আমাদের জীবন কাটলো, একটি একটি করে শিশু চলে এলো জগৎ শূন্যতায়, দোয়াতের শূন্যতায় এক কলম ডুবিয়ে এই লেখা, শূন্যতার পাখা কি বিচিত্রে ভরে তোলে কবির খাতা। ইন্টারনেটে ভাষার শব্দচিত্র, ধ্বনি, অক্ষর, 0-1-এর জড়াজড়ি করে থাকা, সম্ভাব্য সকল বিন্যাসে কাছে আসা, শূন্য বলটিকে 1-এর ব্যাটে তুলে কতবার দূর সীমানায়, শূন্যের ভিতর কত কীর্তিমান আজ একাকী কফিনে, 1 আর 1 যোগে প্রেমের মঞ্চ জুড়ে বিরহ শূন্যতা, তুমি চলে গেছো অচেনা শূন্যতায়, আমি আজও একা। মহাবিশ্বের একক স্পেসে নক্ষত্রগুলো শূন্যের মতো গোল, মহাকাশের অসীম শূন্যতায় বহুকাল ধরে একাকী ঈশ্বর। এই হচ্ছে 0-1-এর কাহিনী। আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন কবি আসাদ চৌধুরী বাংলাদেশ, তখন একটি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টিভি, বিটিভি, তিনি একটি অনুষ্ঠান করতেন, সেখানে তিনি আমার ছবি এবং আমার কবিতা অন্যজন আবৃত্তি করেছেন, তিনি নিয়েছিলেন। তো সেটা একটা আমার জন্য একটা বড় ইন্সপায়ারেশন ছিল। আর ওই কলেজ জীবনেই, মেডিকেল কলেজ জীবনেই একটি প্রতিযোগিতায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে, কবিরা সেখানে অংশগ্রহণ হয়তো করেনি, যাচ্ছিলেন কবি আল মাহমুদ। তখন কিন্তু আমাকে চিনতেন না, কারণ জিজ্ঞাসার ব্যাপারটা পরে ঘটেছে। আমার কবিতাকে উনি ফার্স্ট করেন। তো এগুলো হচ্ছে আমার জীবনের পুরস্কার আমি মনে করি। যেদিকে আকাশ ভালো, মধুছন্দ কাপাকাপি নেই, চলো আর সেই দিকে যাই। যেদিকে কুর্তা পরা মিনারের মহা আনচান, সেই দিকে গিয়া মোরা ভরিব পরাণ। ভাসিব নিসর্গ নীলে, উপরন্তু বাতাসের দোলা, আমাদের কুর্তা সব খোলা। সমস্ত রাত্রির রতি উবু হয়ে আছে, আমরা মহানন্দে চড়ি গাছে গাছে। আকাশ জানে উড়িতে গিয়া বারংবার আশ্রিয়া নিধি, উহাদের অথই পরিধি। পৃথিবী জুড়িয়া চলে মহাদেব দেবীর তামাশা, আমাদের আশা আজ নিদারুণ করুণ হতাশা। যেদিকে সমুদ্র খোলা, ঢেউ ছন্দ দিগন্ত অপার, চলো হই সেই দিকে জলঘোড়ায় সবার। যেদিকে ঘাগরা মেলা সখীদের মহা হুলস্থুল, সেই দিকে ডুব দিয়া ভেসে উঠি নদীর দুকুল। তো আমার কবিতা ছাপা হয়েছে। এখন যেমন আমি খুব বেশি কবিতা কোথাও ছাপতে আগ্রহী না, যদি কেউ আমার কাছে লেখা চায় অবশ্যই সেটা আমার জন্য সম্মানের, তখন লেখা পাঠাই। অনলাইনেই বেশিরভাগ লেখা ছাপা হয়, ফেসবুকে প্রচুর কবিতা। আমি একটা সময় আমার মধ্যে প্রচুর চতুর্পদী আসে, মানে 4 লাইনের ছন্দবদ্ধ কবিতা। আমার শেষ 2টি বই কিন্তু একটি কবি ঝর্ণা রহমানের সাথে যৌথ কবিতা আর যৌথ বই, আর একটি আমার একক, যেখানে 250 চতুর্পদী রবীন্দ্রনাথ লিখেছেন, ইংরেজিতে কোয়ার্টেট বলে। এই চতুর্পদী কবিতা দিয়ে আমার 250 কবিতা, মানে 1000 পংক্তি, তো সহস্র চরণের ধ্বনি। ওই সহস্র কোকিলের কৃপা দিয়েই প্রথম শুরু হয়েছিল, আর শেষ বইটা এখন পর্যন্ত এই সহস্র চরণের ধ্বনি, 4 লাইনের কবিতা। প্রেম ও জীবন। প্রেম তো আমাদের কবিতার মধ্যে থাকে, কিন্তু আমি প্রথাগত প্রেমের আমি তুমি জাতীয় কবিতা এমন লিখিনি। চেষ্টা করেছি নিজের একটা মাত্রা সৃষ্টি করার বা ভিন্ন কবিতা লেখার। কি এক ঝটকায় বুড়ো হয়ে গেলাম, ভাবি কখন যে যুবক ছিলাম। কখন পদ্ম পাতার মতো চোখ তুলে দেখত যুবতীরা, সে কোন যুগে তাপবাহে, সে কোন বরফ অঞ্চলে। পিঁপড়ের মুহূর্তগুলো যদি পাওয়া যেত, পতঙ্গের পাখার কম্পন,
এক একটি মুহূর্ত হতো কয়েকটি যুগের সমান। তোমাকে যে ভালোবাসি সে তো এক শতাব্দীর গান। শতাব্দী শতাব্দী জুড়ে পুড়ে পুড়ে মরি, ভাবি এ সহস্রাব্দে পাবো না তাকে, পাবো অন্য কোনো আধার খিলানে, যদি সে গ্রহের নয় নক্ষত্রের বিন্দু কিছু হবে। অপার মুহূর্ত সব ডানার ফোটন কণা রূপে পাড়ি দিব নক্ষত্র পরিধি। আলোক বর্ষ পাড়ি দিয়ে তবেই তো ভিড়ি ওই উপল বন্দরে। আমার আলোক যান উচাটন অন্ধকার পাড়ি দিতে থাকে। এই হচ্ছে প্রেম ও জীবনের কবিতা। আমার একটি কবিতা যেটা অনেক বোদ্ধাদের সমাদর পেয়েছে, যারা বলে যে এটা আপনার একটা অসাধারণ ভালো কবিতা। সাবান। ঈর্ষা করি ওকে। হ্যাঁ হাফিজ ভাই, আমরা ভ্রমণ নিয়ে থাকবো। সমিতদা, অনেক ধন্যবাদ আপনাকে, আমার এত সুন্দর পরিচিতি আপনি দিলেন। আমরা বন্ধু, এবং বাকখালীতে আমরা বারবার যাব। হ্যাঁ, ভুল বলছি নামটা। আচ্ছা, সাবান। ঈর্ষা করি ওকে, যেসব অঞ্চলে ও ঘোরে রীতিমতো ঈর্ষণীয়। আর দেখো কি বিভঙ্গি দ্রবীভূত, গলে গলে ঝকমকে করে তোলে ডাগর যৌবন। যুবতীর মৃত্যু ইচ্ছা লব্ধ ঋতু যেভাবে সে ধোয়। উদ্বাহু উপবস্তুর দিকে চলে গেছি, সাবান ঘুরেছে পথে পথে, ধৌত ইচ্ছার দিকে পয়মন্ত পৃথিবী ছেড়ে। উদ্বাস্তু শিবিরের পথে পথে সাবান মরেছে মাথা কুটে, অশৌচ গন্ধময় মানুষের কাতার বেড়েছে। শতবগলের শ্বেতবিন্দু মুক্ত গৌরব, রৌদ্র রশ্মির ভেঙে পড়া গোলকের দেহে, সাবান স্ফুরিত বালকের যৌথ চক্করে, আর ফুয়ে ফুয়ে উড়ে গেছে বালিকা ডানায়। বিপুল গন্ধ মেলেছিল বিস্তারিত মেঘে, পৃথিবীর পাহাড়েরা গাত্র খুলে রাখে। অঝোর সাওয়ার ওই শ্রাবণের স্নানে, দেখেছি বিদ্যুৎ দ্যুতি ঈশ্বরীর তপ্ত সাবানে। এই হলো সাবান কবিতা। আপনারা যারা শুনছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আমার কবিতার প্রতি ভালোবাসা আছে বলে আপনারা রয়েছেন। আমি কবি সৌমিত বসু এবং কবি অরিন্দম চ্যাটার্জিকে আমার কৃতজ্ঞতা জানাই, যারা এই আয়োজনটি করেছেন। এবং এখন ইন্টারনেটের কল্যাণে, ফেসবুকের কল্যাণে, অনলাইনের কল্যাণে দুই বাংলা সেতুবন্ধটি আরও পাকাপোক্ত হচ্ছে। আমরা তো যাচ্ছিও পারে, তারাও আসছেন। আবার এখন যেহেতু করোনাকাল যেতে পারছি না, এই অনলাইন ভার্চুয়াল মাধ্যমে হচ্ছে আমাদের ভার্চুয়াল সেতু। 19 বছর। পরবর্তী কবিতার নাম একটি পাখির আর কতটুকু বয়স। 19 বছর। অনাঘ্রাত রোম নিয়ে বসন্তের বাগানে ঘুরেছে। অপ্রস্তুত করে রাখে চিত্র বিভীষিকা পাতাদের ঘূর্ণমঞ্চ। ওভাবে তাকাতে নেই, তবুও তাকায়। ওভাবে ঘূর্ণ প্রান্ত আকাশের দিকে উঠিতেছে। কয়েকশো বালিকার ঘুম ছিন্ন পর্দা খুব ফুলিতেছে। কেমন গড়িয়ে যায় সবুজের অনুত্থান পিচে, ছুঁড়ে দেয়া লাল বল কৌতুকের অদম্য পাখাকে। একটি মাঠের ধ্যান অনুকৃতি কখন ভুলেছে। স্বল্প জলে তার স্নান অন্তরের পালক ভেজে না। আশরীর শীষ দিয়ে মাঠে মাঠে চমক জাগায়। 19 বছর আগে পাখিদের মাধ্যমিক পাঠে। আমার কবিতার বই হচ্ছে 12টা। অনেক বছর ধরে কবিতার বই করি না, করতে হবে। আর এই গদ্য পদ্য মিলিয়ে তো আমাদের পদ্য এবং গদ্যময় জীবন। ভ্রমণ ভালোবাসি, খুবই ভালোবাসি, আর ছবি তুলতে খুবই পছন্দ করি। ছবি আমার লিখতেও কাজে লাগে। আমার ভ্রমণের প্রধান সাথী হচ্ছেন কবি মাহমুদ হাফিজ। আমাদের একটি ব্রেকফাস্ট আড্ডা হয় ভ্রামণিকদের, যেখানে সৌমিতদা এবং অরিন্দমদা আপনারা একবার যোগ দিয়েছিলেন।
এই কবিতাটি আমার আইআইটি খড়গপুরের রাজেন্দ্র প্রসাদ হলের এক বন্ধু কল্যাণ মুখোপাধ্যায়কে উৎসর্গিত। প্রকৃত ঘুমের শেষে। কল্যাণ প্রতিদিন দুপুরে আমাদের ক্লাস শেষে তো বিকাল 3টা-4টার দিকে সে ঘুমাতো, তারপর সন্ধ্যার দিকে সে বেরোতো, ঘুম ঘুম চোখ নিয়ে ক্যাম্পাস দেখতে বেরোতো। প্রকৃত ঘুমের শেষে। প্রকৃত ঘুমের শেষে সেও খুব রয়ে যায় এলোমেলো বৈকালিক ভ্রমণে উন্মন। পায়ের পাতার নিচে জড়ো হওয়া মহাদেশে মেদিনী মুখর। করচিহ্নে দোলানো দেওঘর, বরিশন খুব বরিশন। সৃষ্টি তার নেচেছিল পায়ে আকাশের রূপালী ডিবায়। ঘুমের পনির আজও রয়ে গেল ভোরের নগরে। প্রকৃত ঘুমের শেষে সেও খুব রয়ে যায় নাক্ষত্রিক জড়তপ্ত ঘোরের প্রদেশে। বাহুপার্শ্বে চিহ্ন ছুঁই দূরগামী তারার বিভাসে। ঘোরতন্দ্রা ডগমগ রাত্রিদিন সম্ভাষণ খুব সম্ভাষণ। দৃষ্টি তার গেঁথেছিল চোখে মর্মরের নিখুঁত জঘনে। জ্বরের শরীর আজ রয়ে গেল ঘুমের বিবরে। প্রকৃত ঘুমের শেষে সেও খুব রয়ে যায় নান্দনিক জড়সড় রূপের অঞ্চলে। জঙ্ঘার দীপ্তি ঢালা বল্লমের ফলার সড়কে। দিকচিহ্নে ভোলানো বাতিঘর, উদ্ভাসন ভারী উদ্ভাসন। যাত্রা তার তুলেছিল ঢেউ আদিগন্ত অধীর আউশে। জাগর অভিপ্সা ঋতু রয়ে গেল ডাঙার সমরে। আমি এখানে কবি মাহমুদ কামাল, আপনারা জানেন যে টাঙ্গাইলে দুই বাংলার কবিতা উৎসব করেন, সেখানে কয়েকবার গিয়েছি। আমাদের এখানে যে হে ফেস্টিভ্যাল হতো ইংরেজি কবিদের, বিদেশি কবিদের নিয়ে, সেখানে অনেকবার জয়েন করেছি, যেটা এখন ঢাকা লিট ফেস্ট বলে পরিচিত। উৎসবের মজা হচ্ছে অনেকের সঙ্গে দেখা হয় এবং ভাব বিনিময়। সেখানে অনেক পশ্চিমবঙ্গের তরুণ কবিদের আমি দেখেছি, তরুণ কবিরাও ছিলেন সেখানে। আচ্ছা, শিবনারায়ণ রায়ের হাতে ছাপা হওয়া একটি কবিতা আমি পড়ে শোনাই। জিজ্ঞাসা ছাপা হয়েছিল, কবিতার নাম হচ্ছে বৃষ। এটি আমার চতুর্থ বই। আসলে আমার 80-র দশকে আমি প্রচুর লিখেছি, অনেক কবিতা জমেছিল। যখন আমি 91 সালে প্রথম বই বের করি, তারপর পরপর 4টা বই আমি বের করি। প্রান্তসীমা অনন্ত দূর, ছুলে বিদ্যুল্লতা না ছুলে পাথর, পাখি নয় আশ্চর্য মানুষ, 4টি বই পরপর 4 বছর ছাপা হয়। এটি পাখি নয় আশ্চর্য মানুষের কবিতা। কবিতার নাম হচ্ছে বৃষ। মহেঞ্জোদারোর মাটি ফুঁড়ে এইমাত্র দাঁড়ালো সে রাগী। ঘাড়ের 3টি বলিরেখায় 3000 বছরের সভ্যতা। সিংহের সূর্যে ধরে সূর্যের ধারালো ফলার। বিভক্ত খুঁড়ে তবু অটুট এ চতুষ্পদ প্রাসাদ। গরিবিত শক্তিমান কিংবা বদরাগী, খেপে গেলে ফুঁড়ে দেবে শতস্তর মাটি। উল্টে যাবে নরবরে টিলা সিংহের ঘায়ে, ডাইনের নদী যাবে বায়েতে ঘুরে। অথচ তার টানা টানা 2 ভীরু চোখের গভীরে, হাজার শ্রাবণে ভেজা বাংলার কোমল আকাশ। আচ্ছা, দেশ পত্রিকায় আমার যে দ্বিতীয় কবিতাটা ছাপা হয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে, সেটি হচ্ছে সংযোজন ও ভাঙচুর। এই কবিতাগুলো পড়ছি আমার বাছাই 100 কবিতা বই থেকে। আর আমার নির্বাচিত কবিতা, যেটা কথা সবিতা বললেন, সেখানে 206টি কবিতা আছে। সেটি ছাপা হয়েছিল 2012-তে, আর এটি ছাপা হয়েছে 2016 সালে, এই বাছাই 100 কবিতা। সংযোজন ও ভাঙচুর। এ ফুলটি নিচ্ছি এখন, অন্য ওটি থাক। এ দুটি বীজ বুনব শুধু, যত্নরৌদ্র আত্মবৃষ্টি সবই পাবে এই দুটি বীজ। আরগুলো সব খরায় শুকুক বা বৃষ্টিতে উঠুক ঢাউস ফুলে। এই 3টি জমি নিচ্ছি, সতর্কতার নিখুঁত বেড়ায় ঘিরব শুধু 3টি জমি। পলির প্রতি প্রগাঢ়পাত, এখন আমি ঢেউ বিমুখ, জল ছোব না। সবুজ ভালো, সবুজ নিচ্ছি, নীল ছোব না। সমুদ্র এক নীল চোখা দাও, নীল আকাশের নীল ছেনালি ভাল লাগে না। থাকবো কখন কোন বিজনে, এ কোলাহল থেকে অনেক দূরে। ঘর গেরস্তে মন টানে না, এখন আমি বাড়ি কুঠুরি বিমুখ। পাহাড় ভালো, পাহাড় নিচ্ছি, বিশেষ কেবল এই পাহাড়টা। আরগুলো সব আকাশ ফুরুক কিংবা মিশুক নদীর বুকে, আমি নিচ্ছি এ পাহাড়টা।
বিশেষ কেবল এই পাহাড়টা। আমাদের জীবনে তাই হয় যে চয়েসেস, ডিসিশন মেকিংটা আসলে কি, চয়েসেস বিটুইন অল্টারনেটিভস। নভেরা হোসেন কবি, আপনাকে শুভেচ্ছা। অরিন্দম চ্যাটার্জি, আপনাকে তো অনেক অনেক শুভেচ্ছা, আপনি আমাকে ডেকেছেন, আপনি সৌমিতদা। অমিতাভ দত্ত, শুভেচ্ছা জানাই। অনন্য ফির রহমান শুরু থেকে আছেন, খুব ভালো নাচেন অনন্যা, আমি তো তার নাচ দেখে মুগ্ধ। অত ভালো কবিতা আমি লিখতে পারবো না যত সুন্দর অনন্যা নাচে। অনন্ত ভিকিরি হাত পাতো, এই বনলতা সাপ, এই জলে ভাসা হাঁস, হাসির প্রবল, এই আশপাখা গ্রাম, এই ছিন্ন হাত মাঠ, মাঠের উদম, বলে হাত পাতো, অনাবশ্যক করে রাখে ভিকিরি পালক। স্বল্প বাসা তবু ঋণ রেখে যায় দিবসে রূপচানো আলো, অন্য কোনো পৃথিবীর চেয়ে তবু ভালো। বহিস্থ অক্সিজেন টেনে ভরে তোলো বুকের গোলক, গ্রিলের বাইরে এসে কাল খুব হাই হিলে ঘুরে। প্রমত্ত দেখেছি শিখার চূড়াস্পর্শ ঝাপ, মন্দিরে কৈবর্ত কাপে মাঠময় প্রজাদের ঘরা, ঢেলে দিল শস্যের কোজাগরি চাঁদ পাখা, দ্রাবিড় উৎসব ঢলে প্রান্তরের সচকিত কানে। ওই মহাবিষ্ট পথ, ওই ঋষি পাহাড়ের সারিবদ্ধ জপতপ, ওই কীর্তনিয়া নদী, ওই আলো এলোমেলো মুখের জরিপ, বলে লিখে রাখো অপলক উপচানো ভিকিরি বালক। এই যে প্রকৃতির কাছ থেকে আমরা নেই, সবসময় ঋণ নিতেই থাকি, রবি ঠাকুরের কাছ থেকে নেই, জীবনানন্দ দাশের কাছ থেকে নেই, আমাদের ঋণের তো কোনো শেষ নেই। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আর কিছুক্ষণ থাকবো। আপনাদের সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ভার্চুয়াল আলিঙ্গন, ভালোবাসা এবং আলিঙ্গন। 10টি পাখি কুঞ্জে থাকুক গুঞ্জরণের ভিতর, কবিতার নাম। 10টি পাখি কুঞ্জে থাকুক গুঞ্জরণের ভিতর, আমার একটি নিজস্ব চাই নিজ পালঙ্কে। উপচে পড়া মোহরস্তন মুঠুর ভিতর, কল্পনাতে থাকুক ভেসে 10 জোড়া পা। আমার কেবল 1 জোড়া চাই নগ্ন বিপুল, উন্মাতালের আকাশ টাঙাক মগ্ন শিমুল। আমার কেবল অহিংসারী নম্র পারুল, বুকের ভিতর এসেই দেখুক নিজস্ব ভুল। 10টি পাখি আকাশ ওড়াল 10 দিগন্তে, ব্যাপ্তি খুলে বসুক তারা নিজ নিতম্বে। আমার একটি একান্তে চাই নিজের বৃত্তে, ঠোঁটের নিচে নীল ভয়ার্ত কাপা আখির রতিগাত্রে। উপচে পড়া রাত্রিকে চাই 2 গোলার্ধে, স্বপ্নে ওরা ভাসুক যতই শীত কামার্ত, থাকুক শত কুঞ্জপ্রবণ গুঞ্জরণের ভিতর, জ্যোৎস্নাধৌত নগরনাভির বিশ্বরণের পাশে। আলো ঝলমল কান্না পাগল 5 জোড়া মুখ হাসে, আমার কেবল একক অসুখ একটি পুতুল ঘাসে। নম্রফাদ এখনই এনো না, এসব জীবনের ব্যগ্র আয়োজন মৃত্যুকে মুখভঙ্গি করে, বলে যাও পিছু পিছু ঘুরো না। করোনা তো আমাদের পিছু পিছু ঘুরছে, এখন তো মৃত্যু খুব কাছে এসে গেছে আমাদের। এসব জীবনের ব্যগ্র আয়োজন মৃত্যুকে মুখভঙ্গি করে, বলে যাও পিছু পিছু ঘুরো না, পরে এসো অবসরে। তোমার কালীর মূর্তি আধারের দিঘিতে ফুটিয়ে, নেবসে পদচিহ্ন ভূমিসজ্জা পেতে, কান্না ভরপুর পথে আমাকে ওভাবে যেতে হবে। এখন আনন্দদায়ী 10 দিক উজ্জ্বল রেখেছে, ভূবসন্তে ডিগবাজি খাচ্ছে শালিক, গলা খুলে গেছে কোকিলের। শিশুর মিছিল দেখো কলহাস্যে ভরেছে নগর, এখন আশ্চর্য শিলা ঈশ্বরের মুখচ্ছবি ধরে। এখন প্রসন্ন দিন সূর্যের সন্ততি বুকে বাড়ে, মহাপ্রস্থানের পথ থেকে দূরে অবাক আনন্দলীলা সামান্য সরেছে, যোজন পৃথিবী থেকে দূরে অতি উল্কা প্রয়াণের পথে। এমনি অসময়ে কেন মৃত্যু নম্রফাদ পাত, টেনে নাও যুবতী উজ্জ্বল খাটে বিপুল ইপ্সায়। মেঘদের কৃষ্ণ সবাই ময়ূরের মতো নীল পরীরা নেমেছে, তোমার বিদ্যুৎ ফলা বজ্ররথ এখনই এলো না। আমার একটি কবিতা আছে কলকাতাকে নিয়ে, যেটা শিবনারায়ণ বাবু তার জিজ্ঞাসা ছেপেছেন। আমি যখন প্রথম কলকাতা যাই 1981 সালে, কলকাতার অনেক উপন্যাস পড়ছি, শঙ্করের উপন্যাস, তারপরে তো বিভিন্ন রাইটারদের উপন্যাস কলকাতার, সমরেশ বসুর লেখা, সমরেশ মজুমদার, তারপরে
কলকাতার একটা ছবি গড়ে উঠছে মনের মধ্যে। তো তখন লেখা, তোমাদের শহর দেখতে যাব, সন্ধেবেলা ট্রেনে চড়ে আমি তোমাদের শহর দেখতে যাব, এতটা দূর হতে চড়ব যাতে ভোর ফুটে উঠতে না উঠতেই শিয়ালদহ, বাসি মুখ চড়ুইয়ের কোমলতা নিয়ে জেগে ওঠে কলকাতা। আমার ভেতর আরেকটি কলকাতা আছে, স্বপ্নের সঙ্গে কল্পনা জুড়ে একটা শহর তৈরি। শৈশব থেকে তোমাদের সব পথঘাটের নাম আমার মুখস্থ। আমি হয়তো ভুলভাবে রেখেছি সব কিছু, হয়তো সরোবরের জায়গায় পার্ক, পার্কের জায়গায় ট্রাম ডিপো, হয়তো মানিকতলার খুব কাছাকাছি রেখেছি ধর্মতলাকে। কিন্তু এ শহরের সব লেন, সরু রাস্তা, পুরনো বাড়ি আমার খুব চেনা। আমার ভেতর একটি শহর আছে, কৈশোরের আঠা দিয়ে সাঁটা, স্বল্পালোকে খুব গাঢ় করে পড়া উপন্যাস থেকে বেরিয়ে আসা। আমি সেই শহর খুঁজতে যাব। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই ঘটে। আমরা যখন একটা নতুন জায়গায় যাই, তার একটা কল্পনা থাকে আমাদের মধ্যে। আর আমার খুব বেশি সময় নেই, আর দু একটা কবিতা পড়ে শেষ করব। আপনাদেরকে আমার শুভেচ্ছা আবারও জানাই। যারা শুনছেন সে সকল দূরের বন্ধুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আসলে একজন কবিকে অনেকগুলো কবিতা না আসলে বোঝা যায় না, একটি কবিতা পাঠ থেকে একজন কবিকে কখনোই বোঝা যায় না। যে কারণে এই রিসেন্টলি কবি হাফিজ রশিদ খান চট্টগ্রামে আমার একগুচ্ছ কবিতা ছাপলেন। আসলে গুচ্ছ কবিতা অনেকবারই ছাপা হয়েছে। আমি প্রচুর লিখেছি খন্দকার আশরাফ হোসেনের একবিংশ পত্রিকায় গুচ্ছ গুচ্ছ কবিতা, সরকার আশরাফের নিঃস্বর্গ পত্রিকায়। আমি লিটল ম্যাগাজিন প্রচুর লিখেছি এক সময়, দৈনিকেও লিখেছি, কিন্তু দৈনিক আমাকে সেভাবে টানে না যতটা লিটল ম্যাগাজিন টানে। একটি টানা গদ্যে লেখা কবিতা, মেয়েদের টেনিস। আমরা যখন পুরুষদের টেনিস খেলা দেখি তখন কেবল টেনিসই দেখি, কিন্তু মেয়েদের টেনিস সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। পুরুষদের টেনিসে কেবল একটি সবুজ খরগোশ নেটের এধারে ওধারে লাফায়, তাকে অনুসরণরত আমাদের চোখও ক্রমাগত এপাশ ওপাশ করতে থাকে। কিন্তু মেয়েদের টেনিসে অসংখ্য উজ্জ্বল বস্তু এক গোলক ধাঁধা তৈরি করে। মনে হতে পারে গোটা সৌরমণ্ডলী বুঝি দৃশ্যমান, তাতে মঙ্গল থেকে আর বুধকে আলাদা করা যাচ্ছে না। কেবল মধ্যবর্তী উজ্জ্বল পারাপারই নয়, সংখ্যাতীত ইস্পাত সেতুর মুখোমুখি হয়ে ভাবতে থাকি কোনটা স্বর্গের সিঁড়ি আর কোনটা নরকের। তাদের চকচকে বিম আর অধিবাস্তব থিম এমন লাফিয়ে ওঠে যে বর্গাকার সমস্ত কাঠামোই এক বিপজ্জনক জিরাফের মতো তৃণভূমির অনেক উপরে দোলায়িত মগডালের সঙ্গে পরিভ্রমণরত মেঘদের দর্পহারি বিন্দুদের রচিত সিন্ধু নদ। অতি বন্ধুর সোনালী ব্রিজের উপর দাঁড়ানো মৃদুলীল নৈশ দূরত্বের ইশারা, ঈশ্বরীর বিজলি প্রহ উপস্থিতির পাশেই দেবদূতদের খোলা তরবারের ঝলক, যেন আকাশ থেকে নেমে আসছে অজস্র বিদ্যুতের ফলাপ আমাদের দৃষ্টি দুটি বাড়াতে। আশ্চর্য আলোকিত এক আয়তকার উঠোনে দুটিময় চমকানো এক হলুদাভ সবুজ বলের গায়ে নৈশ প্রহরে অজস্র বাতিমালার নীলাভ এক রানওয়ের ছড়ানো চাদরে ঘুমপরিদের আনাগোনা আর স্বপ্নের আদান প্রদান। এই হচ্ছে মেয়েদের টেনিস, টানা গদ্যে লেখা কবিতা। আমি আর জাস্ট দুটি কবিতা পড়ব। একটা হচ্ছে বিলীয়মানতার গান। আমি থাকবো না, চামেলিও চলে যাবে বাতাসে কর্পূর, গন্ধ ছিল কিনা এ প্রশ্নে লোকেরা মাতুক, সে মাতমও থাকবে না কিছুকাল পর। লোকেরা সমস্ত ভোলে, সত্য থাকে প্রত্যহের প্রভাতের থলি, ইলিশে ভরাতে যায় দিন। কোমল গান্ধার অজস্র চাঁদমুখ, আকাশের ছবি অমলিন। আমি থাকবো না, চামেলিও মিশে যাবে মাটিতে পটাশ, কিছু ঘটেছিল কিনা এ প্রশ্নে মীমাংসায় আগ্রহকার। সে ফিসফিস মিলিয়ে যাবে কিছুকাল গুনগুন শেষে। লোকেরা সমস্ত ভোলে, সত্য থাকে দিবসের সকল সজ্জায়, রাত্রির নীরব বজরায়, অনন্ত পারের যাত্রী মুহূর্তের কড়ি হাতে সঙ্গোপনে ধায়। কত মানুষ সঙ্গোপনে চলে গেল, কি এক একজন বর্ণিল জীবনের অধিকার এক একটি মানুষ কি সঙ্গোপনে চলে যায়। আমার আজকের শেষ কবিতা আমি পড়ি, যেটা এই বইয়েরও শেষ কবিতা, দূরবর্তী কোনো এক নক্ষত্রকে। নিজের জগতে তুমি কত রুদ্ররূপ, প্রভাময়ী জ্যোতির্ময় প্রকাশ।
অসীম আগুনের বিপুল বলয়, চোখ অন্ধকার আলোর গোলক, শিশু গ্রহদের হাত প্রচণ্ড শক্তিতে ধরে থাকা চণ্ডমূর্তি মাতা। অপার দূরত্ব হেতু স্নিগ্ধ এই গ্রহ থেকে তুমি বিন্দু, মিটমিটে তারা, ছায়াপথের ব্ল্যাকবোর্ডে সাদা চক্ষুরীর উজ্জ্বল ফোঁটার সমান। কবিও তেমন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, যারা কবিতা শুনেছেন, যারা আমাকে ভালোবাসেন, আমার কবিতাকে ভালোবাসেন, যারা কবিতাকে ভালোবাসেন, সবচেয়ে বড় কথা যারা কবিতাকে ভালোবাসেন, যারা কবি, আপনারা সবাই কবিতা লেখেন, যারা আজকে ছিলেন বা কবিতার প্রতি আপনাদের ভালোবাসা রয়েছে, সবাইকে আমার শুভেচ্ছা, শুভরাত্রি, সালাম, নমস্কার। ভালো থাকুন সবাই। আবার কোন দিন সুযোগ হলে, অন্য কবিতা আবার ডাকলে আরেকদিন আবার পড়ব 1 ঘন্টা। আমার ভান্ডার, কবি তুষার গায়েন বলেন কামরুল ভাই হচ্ছেন ধনী কৃষক, তার ভান্ডার অফুরন্ত। আমার ভান্ডার সত্যি অনেক অনেক কবিতা আছে আমার ভান্ডারে। তো ভালো থাকুন সবাই, সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ অরিন্দম দা, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই।